আমন্ত্রণ জানাচ্ছি নিটোল টাটা একুশের রাতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সে বিষয়টি হচ্ছে কোন পথে শিক্ষা ব্যবস্থা। এটি নিয়ে বিশদ আলোচনা হবে। আমাদের আলোচকদের মধ্যে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের স্টুডিওতে যারা এসছেন তাদের পরিচয় করিয়ে দিই। আমার ঠিক ডান পাশে রয়েছেন অধ্যাপক এমেরিটাস আনিসুজ্জামান, ভাইস চ্যান্সেলর, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তারপরে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুজনই পণ্ডিত মানুষ, সেই জন্যে আমি কথা বলবো কম, শুনবো বেশি, এবং আপনারাও সেসব আলোচনা শুনে ঋদ্ধ হবেন, সেটি আমার ধারণা এবং বিশ্বাস। আমরা ছোটবেলায় পড়েছি যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, অথবা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এছাড়া আদর্শলিপি এবং অন্যান্য গ্রন্থে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি এবং পারিবারিকভাবে স্কুল থেকে, পাঠশালা থেকে এবং প্রকৃতি থেকে, মানুষ থেকে, সমাজ থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছিলাম, আমি বলছি না যে আমরাই শুধু পেয়েছিলাম, আপনারা যারা এখানে শুনছেন তারাও পেয়েছিলেন। তারপরও কেন আজকে আমরা এই বিষয়বস্তু নির্ধারণ করেছি কোন পথে শিক্ষা ব্যবস্থা? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই অনেক প্রশ্ন আপনাদের আছে, নিশ্চয়ই অনেক প্রশ্ন আমাদেরও আছে, যারা আলোচক আছেন তাদেরও আছে। সেসব নিয়ে আজকে আমরা কথা বলবো যে আমরা কি ঠিক পথে আছি কি নেই, অথবা কতটুকু হলে ঠিক যাওয়া যায়, অথবা কতটুকু বাদ দিলে ঠিক যাওয়া যায়, ইত্যাদি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের এই নিটোল টাটা একুশের রাতে। আজকের বিষয় কোন পথে শিক্ষা ব্যবস্থা। ডান পাশে যিনি আছেন অধ্যাপক এমেরিটাস আনিসুজ্জামান, আপনার কাছেই আসি এবং আলোচনা সূত্রপাত আপনাকে দিই হোক যে ধর্ম ও মানবিকতা এবং ইত্যাদি বিষয় নিয়ে আপনার জ্ঞানের কোনো শেষ নেই। এই দিয়ে শুরু করি, তারপরে আলোচনা আমরা যেখানে যাই। ধর্ম যদি আমরা ধরি, ধর্ম এখন আমাদের বাংলা ভাষা একটি শব্দ যেটা মূলত সংস্কৃত থেকে এসছে। সংস্কৃত ধৃ ধাতু থেকে এর উৎপত্তি, যেটাকে আমি এটিমোলজিক্যাল ডেরিভেশন বলি। এখন ধৃ মানে কি? যেটা ধারণ করে, যেটা লালন করে। আমি একটি ইংরেজি মিশাই না বললে ফোর্স পড়া পাই না। যেটা আমাদের নার্চার করে, চেরিশ করে, নারিশ করে, সেটা হচ্ছে ধর্ম। এবং ফিজিক্সে যেমন বস্তুর প্রপার্টিজ, ইংরেজিতে বলে প্রপার্টিজ, বাংলায় কিন্তু তার করছে প্রকৃতি বা ধর্ম। যেমন আগুনের ধর্ম কি? জ্বালানো। পানির ধর্ম কি? ডুবিয়ে দেয়া। ঠিক একইভাবে মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। মুশকিলটা তখন হয় যখন আমরা ধর্মের মূল বাণীকে ভুলে, ধর্মের তিনটে দিক আছে। একটি হচ্ছে তার বিশ্বাসগত দিক, আরও যদি স্পষ্ট করে বলে দার্শনিক ভিত্তি। সব ভিত্তির মতোই একে দেখা যায় না দৃষ্টিগ্রাহ্য। এই যে আমরা এই বিল্ডিংয়ে বসে আছি, কথা বলছি, এর কিন্তু আমরা ভিত্তি দেখি না, উপরিকাঠামো দেখি। তো প্রতিটা ধর্মেরই একটি দার্শনিক ভিত্তি আছে, ফিলসফিক্যাল ফাউন্ডেশন। আর একটি হচ্ছে তার রাইটস, রিচুয়ালস। একজন মুসলমান সে মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে। একজন হিন্দু সে মন্দিরে যাচ্ছে, পূজা অর্চনা করছে। খ্রিস্টান গির্জায় যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই যে রাইটস, রিচুয়াল, সেরিমনিজ, এটা ধরো একটা গুরুত্বপূর্ণ দিক। এবং সাধারণ মানুষ এটাকে ধর্মের সাথে একীভূত করে ফেলে। ধর্মের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এবং যেটা মূলত ধর্ম, যেটার সাথে অর্থের সাথে মেলে, সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ। অর্থাৎ একজন লোক, সে হিন্দু, সে সারা রাত হরে রাম হরে কৃষ্ণ হরে হরে করলো, কিন্তু দিনের বেলায় তার প্রতিবেশী তার থেকে নিরাপদ না। একজন মুসলমান সারা রাত আল্লাহ আল্লাহ করলো, কিন্তু তার পাশের একটা যুবতী মেয়ে তার থেকে নিরাপদ না। সে আইল ঠেলে অন্যের জায়গায় দখল করে। যখন এই জন্যে মোহাম্মদ সাল্লামের কথা যে বলা হয়, আমরা ওনাকে অন্যভাবে দেখি। উনি কি বলছেন? আমাদের সাধারণ লোকেরা ওনাকে নামাজ, রোজা, রাইটস, রিচুয়ালস। উনি ইসলামেরতে সবচেয়ে, আসলে এটা কিন্তু গালি না, কাফির যে বলেন আমরা বুঝি না আরবি, এই জন্য কাফির মানে ওনার মেসেজ যে বিশ্বাস করে না অথবা গোপন করে। তো কাফিরের অবস্থার থেকে ওনার পরিভাষায় সেটা হচ্ছে মুনাফিক, হিপোক্রাইট। এবং তার লক্ষণ, এবং কোরআনের বর্ণনা অনুযায়ী মুনাফিকের স্থান দোজখে, কাফিরের থেকে নিচে। এখন মুনাফিকের লক্ষণ কি? উনি বলছেন সে যখন কথা বলে মিথ্যে কথা বলে, সে তার কাছে কোনো প্রতিশ্রুতি রাখলে সেটা ভঙ্গ করে। হি ব্রেক্স ট্রাস্ট, ডাজ নট কিপ প্রমিস, এবং মিথ্যে কথা বলে।
দেখেন এর সাথে কিন্তু উনি তো বাই এনি ডেফিনেশন পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম প্রচারকদের একজন। উনি কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত কিছুর কথা বললেন না। এমন তিনটে কথা বলেন যেগুলো আমাদের ইহজাগতিকতার সম্পৃক্ত। এবং এই যে ধর্মের সাথে মিলাইবার, যদি একটা সমাজে লোকেরা মিথ্যে কথা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ট্রাস্টকে ভায়োলেট করে, ওই সমাজ কি থাকে? সোশ্যাল ফ্যাব্রিক ভেঙে যায়। অতএব ধর্ম মানে যেটা ধারণ করে, এবং এইটা হচ্ছে ধর্মের মর্মমানি। আজকে আমরা ধর্মের মর্মমূলে প্রবেশ করি না, আমরা বহিরাঙ্গকে দেখি। বহিরাঙ্গটা হচ্ছে দেহের মতো, দেহটা হচ্ছে লাশের মতো, ডেড বডি। আসল জিনিসটা হচ্ছে তার আত্মা। তো যেটাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা এখন বুঝতেছি মুক্তিযুদ্ধের চেতনা নাই। একইভাবে হয়তো নানা পারিপার্শ্বিক কারণে সশস্ত্র যুদ্ধে তার অংশগ্রহণ করা সম্ভব হয় নাই, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, লালন করেন। এইটা হচ্ছে কথা ধর্মের। তাহলে আমরা কি কনক্লুশনে গেলাম? ধর্ম হচ্ছে কথা। আমাদের যেটা মূল বিষয় শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেখানে আমরা কিভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ধৃত হতে হবে, এটাকে ধারণ করতে হবে। হ্যাঁ, শিক্ষার আরও দুটো দিক আছে, যেটা প্রথমে শুরু করেছিলাম। প্রকৃতিকে ছোটোবেলায় রচনায় পড়েছিলাম, গড মেড দি ভিলেজেস অ্যান্ড ম্যান মেড টাউন্স। কোনো উন্নতি মানে হচ্ছে জগতে যেটা যে অবস্থা আছে প্রকৃতিতে, ওইটাকে ওখানে রাখলে কিন্তু সেটাকে উন্নতি বলে না। উন্নতিতে আপনাকে ইন্টারফেয়ার করতে হবে। জলাভূমি আছে, তাকে প্রয়োজনে ভরাট করতে হবে, বা উঁচু জায়গা আছে তাকে কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কিন্তু প্রশ্ন হচ্ছে, এইটা কি হিউম্যান ফ্রেন্ডলি হচ্ছে? এইটা কি অন্যান্য প্রাণী এবং প্রকৃতির জন্য, হোয়েদার দিস, ইংরেজিতে বলে হোয়েদার দিস ইজ হিউম্যান ফ্রেন্ডলি, এবং অন্যান্য সেনশিয়েন্ট বিংস। ভগবান তথাগত বুদ্ধ একটা অসাধারণ কথা বলছেন। ওনার জন্ম কিন্তু হযরত মুহাম্মদেরও 1000 বছর আগে। উনি বলছেন সব্যে সত্তা সুখিতা ভবন্তু, অল সেনশিয়েন্ট বিংস, যাদের ভিতরে চেতনা আছে, এবং তাদের মধ্যে তারা কিন্তু প্লান্টস। আমাদের দেশটা ভুল ধারণা প্রচলিত আছে, ওভার সিম্পলিফাইড। আচার্য জগদীশ বোস তিনি গাছের প্রাণাশীট আবিষ্কার করেন। এর তো অনেক আগে মানুষ জানে। গাছের ভিতরে চেতনা আছে, গাছ কমিউনিকেট করতে পারে, গাছ আমাদের বোঝে। আমার বন্ধু আহমদ সবার, আমি একসময় আন্তর্জাতিক ছাত্রাবাস ঢাকা বিশ্ব পাশাপাশি রুমে থাকতাম। উনি গাছকে চা খাওয়াতেন, তারপরে কফি খাওয়াতেন, খাবার খাওয়াতেন, এবং কবি তো আমাকে বলতেন, আনিস দেখেন দেখেন। উনি আমাকে নাম ধরে বলতেন, আবার কখনো বাবা বলতেন, খাজা বাবার মতো, কিন্তু আপনি করে বলতেন, আনিস দেখেন লক্ষ লক্ষ করে কীরকম বেড়ে উঠতেছে। দিস ইজ ট্রু, অ্যান্ড দিস ইজ হোয়াট আচার্য জগদীশ বোস ডিসকভার্ড। তো সেজন্যে শিক্ষার দুটো ডানা। আমি বলি যেমন গণতন্ত্রের দুটো ডানা, একটা হচ্ছে রুল অফ দি মেজরিটি অ্যান্ড প্রোটেকশন অফ দি মাইনরিটি, মাইনরিটি ইন অল সেন্সেস। ধর্মীয় দিক দিয়ে মাইনরিটি সংখ্যা কম, ভাষার দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে, ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে দুটো, এই যেমন একটা পাখি উঠতে পারে না দুটো ডানা ছাড়া, একটা মানুষ 2 পায়ে ছাড়া হাঁটতে পারে না। এটাই সম্ভবত, এটা দর্শনে গৃহীত হয় নাই, কিন্তু প্লেটো বলেছিলেন ম্যান ইজ এ বাইপেড অ্যানিম্যাল, মানুষ 2 পা বিশিষ্ট প্রাণী। ওনার সংজ্ঞা গৃহীত হয় নাই, গৃহীত হয়েছিল ছাত্রের সংজ্ঞা, এরিস্টটলের ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। প্রসঙ্গে ফিরে আসি। শিক্ষার দুটো ডানা, একটি হচ্ছে জগতের থেকে উপকৃত হওয়া, যেটাকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলি, একটা হচ্ছে মানবিকতার তার সম্প্রসারণ করা। এজন্যে আজকে আমার খুবই প্রিয় সঞ্চালক শুরুই করেছিলেন যে সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন ভালো হয়ে চলি। সেই ছেলে কবে হবে এই দেশে, কবে যে কথায় বড় হয়ে কাজে বড় হবে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু প্যারেনিয়াল ভ্যালুস, শাশ্বত সনাতন। টেকনোলজিতে পরিবর্তন হয়, যেমন ভালোবাসা চিরকাল ছিল, এখন ভালোবাসার প্রকাশ বিভিন্ন ভাষায়, বিভিন্ন কালচারে, ভিন্ন প্রসঙ্গে ভিন্ন হয়। তো ঠিক একইভাবে শিক্ষার মধ্যে এই পর্যায়ে কথা শেষ করি, পরে আবার সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে একটি হচ্ছে মানবিকতার উন্নয়ন। এটা যদি না থাকে, একজন খুব ভালো ডাক্তার, সে কি ভালো ডাক্তার হতে পারে যদি রোগী দেখার সময় সে চিন্তা করে কে হিন্দু কে মুসলমান, এটা কি যুবতীর দেহ না বৃদ্ধের দেহ, ইত্যাদি ইত্যাদি, ডাক্তার থাকে না। এবং এটা কিন্তু সে 2500 বছর আগে, সক্রেটিস আগে হিপোক্রেটিস ওথ বলে, মেডিকেল এথিক্সে একটা কোর্স পড়াই, তার ভিতরে ধারণ করছে। তাহলে আমরা এইভাবে এই পর্যায়ের কনক্লুশন দিতে পারি, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যুগপৎভাবে মানসিক, দৈহিক এবং আধ্যাত্মিক বিকাশ। আধ্যাত্মিকতা কাকে বলে? যখন আমি আমার নিজেকে অতিক্রম করি, এবং এই জিনিসটা যদি শিক্ষার মধ্যে ধৃত না হয়,
তাহলে টেকনোলজিক্যালি সায়েন্টিফিক্যালি যত বড়ই উন্নতি হোক না কেন তারা শেষ পর্যন্ত মানুষ হবে না। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে 3 hours উইদাউট দ্য 4th hour ইজ দ্য 5th hour। এবার আমি একটু অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের কাছে আসি। এতক্ষণ প্রফেসর অধ্যাপক আনিসুজ্জামান যেগুলো বললেন, এই সত্য তো আমরা প্রত্যেকে অনুধাবন করি, বিশ্বাস করি, চেতনায় ধারণও করি, আশা করি, সবাই করে কিনা জানি না। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন যেটা হচ্ছে, এই যে উনি জাগতিকতার কথা বললেন, লৌকিকতার কথা বললেন, আপনার কি মনে হয় এই যে 47 থেকে 71 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে সবাইকে এক পথে নিয়ে এলেন, সব ধর্ম মত সবাইকে এক পথে নিয়ে এলেন এবং একটি মুক্তিযুদ্ধ সাধিত হলো, এবং সেখানে কিন্তু স্বীকৃত হয়ে গেল এই জাতিটি হবে কিন্তু একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির জাতি। তারপর সেখান থেকে কিন্তু আমরা প্রায় 53, তাই তো প্রায় 52 বছর 52 বছর 53 বছর পেরিয়ে এলাম প্রায়। আপনার কি মনে হয়, আপনি তো শিক্ষকতা করেন, আপনার এখান থেকে আপনার এই মুখ থেকে এই কথাগুলো একটু শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা খুবই শিক্ষার বিষয়টা যদি বলি, একটা দুঃখজনক অবস্থার ভিতরে আছে। যদি প্রশ্ন করেন যে কেন দুঃখজনক অবস্থা, মুক্তিযুদ্ধ যে পথে অগ্রসর হয়েছে তার ভিতরে কিন্তু শিক্ষার আন্দোলন একটা বেগবান করেছে মুক্তিযুদ্ধকে। বিভিন্ন শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তারপরে শিক্ষার পরে আজকে আমরা যখন 52 বছর বয়স এসে আমাকে চিন্তা করতে হয়, বিতর্ক হয় যে কোন অবস্থার ভিতরে শিক্ষা ব্যবস্থাটাকে বিরাজ করছে, আমরা কি সঠিক পথে যাচ্ছি নাকি ভুল পথে যাচ্ছি, আমরা এতদিন যাবত যে শিক্ষাটা প্রদান করেছি সেইটা সঠিক ছিল নাকি বর্তমানে যে শিক্ষার বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থাটাকে সরকার প্রচলন করেছেন সেটা সঠিক পথে আছে, শিক্ষাটা কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, নানান বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে। এবং একই সময়ে আপনি যখন বিষয়টিকে উত্থাপন করেছেন তখন শিক্ষকরা ইতিমধ্যে যেটিকে আমরা মনে করি যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষকরা কয়েকদিন যাবৎ কর্মবিরতি করলেন কিছু সময়ের জন্য, আগামীকাল থেকে তারা পূর্ণ কর্মবিরতি যাচ্ছেন। একটি স্বাধীন বাংলাদেশে 52-53 বছর পর শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে যাবেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সেখানে গেলেন, সেই প্রেক্ষাপট কেন তৈরি হলো। কাজে সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, আমরা যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান সরকার যে শিক্ষা ব্যবস্থাটাকে প্রণয়ন করেছেন 22 থেকে শুরু হয়েছে, এটা আজকে এসে যেখানে এসেছি সেখানে আমরা বলছি এটা একমুখী সমন্বিত শিক্ষা ব্যবস্থা। সেখানে পরিবর্তনটা কোথায় হয়েছে আমার আগের শিক্ষা ব্যবস্থা থেকে? আগের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ছিল আমাকে মুখস্থ করতে হতো, মুখস্থ করতে, এবং সেই মুখস্থ করার ক্ষেত্রে শিক্ষকই কিন্তু শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। ক্লাসরুমে শিক্ষক বলতেন, আমরা হা করে ঝিমিয়ে কখনো আমরা সব কিছু শুনতাম, শোনার পর গলাধ করার পর একটা সময় পরীক্ষা আসতো, আপনার মিড টার্ম আসতো, ফাইনাল টার্ম আসতো, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, চূড়ান্ত পরীক্ষা, সেখানে আমি উদ্গীরণ করে দিতাম, এই ব্যবস্থাটা ছিল। কিন্তু সেটাতে আমরা যেটা লক্ষ্য করি ওই শিক্ষাটা পরীক্ষা পর্যন্তই, পরবর্তীতে যখন সে কাজ করতে যাচ্ছে তখন সে পদে পদে সে সমস্যার সম্মুখীন হচ্ছে, তার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, দক্ষতা হচ্ছে না। এখন কি হচ্ছে, পরিবর্তনটা কোথায় হচ্ছে? শিক্ষক এখন মূল ভূমিকা পালন করবে না, শিক্ষক সহায়ক ভূমিকা পালন করবে। কি কাজটি করবে শিক্ষার্থীরা নিজেরাই একটা প্রেজেন্টেশন দিবে, শিক্ষার্থীরা প্রজেক্ট তৈরি করবে, শিক্ষার্থীরা যে সমস্ত রিপোর্ট তৈরি করবে, মাঠ পর্যায়ে যাবে, দেখবে। যেমন ধরুন আমি একটা সাধারণ উদাহরণ দিই, আপনি মাছ চাষ শিখাবেন, ক্লাসরুমের ভিতরে বললেন এইভাবে করতে হয়, আমি মুখস্থ করে রাখলাম, আমার শিক্ষাটা বড়দের মস্তিষ্ক পর্যন্ত প্রবেশ করবে, সেইটা আমার গলে দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে না। ফলে যে কারণে আমি যখন ব্যবহারিক কাজে যাচ্ছি তখন আমি করতে পারছি না। এখন কি হচ্ছে, আপনাকে হয়তো সরাসরি মাছ চাষের জন্য নিয়ে যাওয়া হলো। এই যে দেখে শিখলেন ব্যবহারিক শিক্ষাটা, প্রজেক্ট শিক্ষাটা, এটি আপনাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে বর্তমান যে পৃথিবী, চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বলছি, তার সঙ্গে যদি উপযোগী শিক্ষা করতে হয় তাহলে এর কোনো বিকল্প নাই। শুধুমাত্র বিমূর্ত ধারণার শিক্ষা ক্লাসরুমের ভিতরে, সেইটার ভিতরে না থেকে সরকার একটি নতুন শিক্ষা ব্যবস্থাকে যেটা তৈরি করেছেন, সেখানে মূল্যায়ন কী হতো, আগে আমাদের হঠাৎ করে মূল্যায়ন হতো যে আমরা দেখবেন যে অনেক শিক্ষার্থী এখানে আত্মহত্যা পর্যন্ত করে, কারণ একটা পরীক্ষায় আমি 0 নম্বর পেয়ে গেলাম, 5 নম্বর পেলাম না। এখন কি হচ্ছে, এখন মূল্যায়নটা ধারাবাহিক হবে, অর্থাৎ আমি প্রথম যেদিন থেকে শুরু করলাম আমার শিক্ষক সহায়ক হিসাবে দেখবেন আমার প্রজেক্ট, আমার বক্তৃতা, আমার প্রেজেন্টেশন, গ্রুপের সঙ্গে কাজ করা। এই যে আজকে আমার সমাজের ভিতরে ভয়ানক রকমের একটা ইনটলারেন্স আপনাই করছে, আমরা একে অপরকে সহ্য করতে পারছি, সহনশীলতা মারাত্মকভাবে হচ্ছে। এখন কিছু গ্রুপে যখন কাজ করবে
তার এক ধরনের সহনশীলতাও ডেভেলপ করবে। কাজেই একটা শিক্ষা আগে যে শুধু জ্ঞান অর্জনের ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন সেটা অভিজ্ঞতা অর্জন এবং একই সঙ্গে তার যে ব্যক্তিত্বের বিকাশ এবং সমাজের সঙ্গে তার সম্পৃক্ততা, এই জিনিসগুলো হচ্ছে। ফলে আমি যেটা মনে করি এই শিক্ষার অনেকগুলো ভালো দিক আছে, আবার অনেকগুলো সীমাবদ্ধতাও আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ধারাগুলো কি কি বলেন দেখি। আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যখন বলেছিলাম যে বঙ্গবন্ধু সেটাকে বলেছেন, আমাদের সংবিধানের মতো উল্লেখ করা হয়েছে একমুখী সার্বজনীন শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছে। কিন্তু দুঃখজনক হলেও আমরা সেই জায়গার ভিতরে নাই। আমার প্রাথমিক শিক্ষাতেই কতগুলো ধারা আছে, মাধ্যমিক শিক্ষাতে আছে, তারপরে আমার এখানে ধর্মভিত্তিক শিক্ষার ক্ষেত্রে আছে। সব কিছু মিলে আমাদের শিক্ষার ক্ষেত্রে অসংখ্য ধারা বিরাজ করছে। ফলে আমরা যে একমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের সংবিধানের ভিতরে বলেছিলাম, সেটাকে আমরা ধারণ করিনি, কারণ আমরা এটাকে রাখতে পারি নাই। এখন সরকার যেটাকে বলছে এর ভিতরে এক ধরনের, যদি এটা পুরোপুরিভাবে আপনার ওই একমুখী সার্বজনীন শিক্ষা নয়, কারণ এর ভিতরেও আপনার ইংরেজি মাধ্যমের শিক্ষা আছে, আপনার সরকার আলিয়া মাদ্রাসাকে নিয়ে আসছে, কিন্তু এর বাইরে যে কওমি মাদ্রাসা আছে এর ভিতরে কিন্তু সম্পৃক্ত নয়। কাজেই এখানেও ভিন্ন ধারা আছে, কিন্তু আগে যে অনেকগুলো ধারা ছিল সেটাকে কমিয়ে অনেকখানি কম হয়েছে। আপনি তো হঠাৎ করে একদিন চাইলে সব কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনি যখন এটাকে ট্রায়াল শুরু করেছেন, দেখবেন যে সফলতা যখন আসবে বিজ্ঞানের অপর্যাপ্ততা কথা বলছেন, বিজ্ঞান চর্চার কথা বলছেন, তো সেটি কি সবখানেই প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা? প্রথম কথা হচ্ছে যে মাদ্রাসাগুলোতে তো বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সাংঘাতিক রকমের অপ্রতুলতা রয়েছে, বিষয়ে কোনো অস্বীকার করার সুযোগ নেই। আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থাটা আসছে এইটা নিয়ে অনেকে প্রশ্ন উত্থাপন করেছেন, 2-3টা প্রশ্ন উত্থাপন করেছেন বিজ্ঞান শিক্ষার বিষয়ে। উচ্চতর গণিত একেবারেই নবম দশম শ্রেণী পর্যন্ত বাদ দেওয়া হয়েছে, এবং অন্যান্য ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষাকে আমরা যেরকম আলাদাভাবে পড়েছি, আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপরে জীববিজ্ঞান, এগুলো অঙ্ক, এগুলোকে আমরা আলাদাভাবে পড়েছি। এখন যেটি করা হয়েছে আপনার তথ্য প্রযুক্তি থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব এক জায়গায় নিয়ে হয়েছে। আমরা তো পরিণতিও পড়েছি, আমরা আলাদা আলাদা পড়েছি, কিন্তু এখন সেটাকে এক জায়গায় যখন নিয়ে আসা হয়েছে, অনেকেই প্রশ্ন উত্থাপন করছেন এই যে একটি জায়গার ভিতরে সব কিছু নিয়ে আসা হলো, গণিতকে অপেক্ষাকৃত কম গুরুত্ব দেওয়া হলো বা বিজ্ঞানের অন্যান্য শাখাকে কম গুরুত্ব দেওয়া হলো, তারা যখন চতুর্থ শিল্প বিপ্লবের জায়গায় যখন বিজ্ঞানী তৈরি হবে, তারা কি সেটার জন্য তারা প্রস্তুত হবে? কারণ আমি যদি উচ্চতর গণিতকে বাদ দিয়ে দেই, এই প্রশ্নগুলো অবশ্যই এটার ভিতরে উত্থাপিত হয়েছে। কিন্তু আমি মনে করি যে প্রশ্নগুলো যে উত্থাপিত হয়েছে এটা সমাধান নাই সেরকম নয়। আমরা নিয়ে গেছি কোথায়, আগে আমরা ক্লাস 9-এ আসার পর বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যেতাম, সেখানে বিজ্ঞান শাখা, মানবিক শাখা বা বাণিজ্য শাখার ভাগ হয়েছেন। এইটা হবে একাদশ শ্রেণীতে যাওয়ার পর। প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করছেন একাদশ শ্রেণীতে যাওয়ার পর যে সময়টুকু পাবো সেইটুকুর যেমন আমরা প্রস্তুত হব, কারণ 9-10-এর ভিতরে যেখানে ছিল আমরা আগে প্রস্তুত হইতাম, উচ্চতর গণিত শিখতে শুরু করেছিলাম, আলাদাভাবে কেমিস্ট্রি শিখতাম, সেইটা তো সুযোগটা নাই। সেই কারণে আমাদের কোনো খামতি হবে কিনা এই প্রশ্নটা, চ্যালেঞ্জটা আসছে। কিন্তু যেহেতু আসছে, আমি মনে করি এইটাকে কেন্দ্র করে যারা এই শিক্ষা ব্যবস্থাকে নেগেট করতে যাচ্ছেন, এটাকে বাতিল করতে চাচ্ছেন, এইটাকে বাতিল করার জন্য মিথ্যা প্রচার করছেন। কীরকম মিথ্যা প্রচার করছেন? হাস্যের ডাক, এটা কোথাও নাই শিক্ষা ব্যবস্থার ভিতরে। হাস্যের ডাক হচ্ছে ব্যাঙের লাভ। এটা ব্যাঙের লাভটা ছিল আপনার স্কাউট শিক্ষার ক্ষেত্রে, এটাকে একটা পদ্ধতি তারা করেছিল। তারপরে সাইকেল চালানো, এটা আসামের একটা স্কুলের একটা ব্যবস্থা, সেটিকে আপনি দেখাচ্ছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমি বলছি যে একটু ব্যাখ্যা করবেন। আমি বলছি যে এখানে যে সাইকেল চালানোর জন্য কীভাবে শিক্ষা দিচ্ছে, একজন শিক্ষককে দেখাচ্ছে যে সাইকেল কীভাবে চালাইতে হয় এটার জন্য, এটা কিন্তু আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো অংশই নাই। কিন্তু আমাদের ক্ষেত্রে আবার একটা জিনিস আছে যে রান্না কীভাবে করতে হয়, সেখানে ডিম ভাজাকে করতে হয়, এটাকে অনেকেই খারাপভাবে উপস্থাপন করছেন। আমরা যে শিক্ষা ব্যবস্থাকে এখন মডেলটাকে অনুসরণ করছি, সেখানে হচ্ছে আপনার ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা। এখানে আমার এক আত্মীয় সেখানে পড়াশোনা করছে আপনার এই সুইডেনে। সেখানে সে কী করে, এই বয়সে 7ম শ্রেণীতে পড়ে সে কিন্তু নিজের আলমিরা তৈরি করতে পারে, সে কিন্তু স্যানিটেশন যে আপনার স্যানিটারি যে কাজগুলো এগুলো সে করতে পারে। কিন্তু আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাকে যেটা হয়েছে, সে এক গ্লাস, আমাদের বিশেষ করে উচ্চবিত্ত বা মধ্যবিত্তের সন্তানেরা এক গ্লাস পানি ঢেলে খায় না, নিজের বইগুলো গুছিয়ে রাখে না, সব কিছু এটার জন্য হয় মায়ের উপরে, বাবার উপরে, অথবা কাজের বুয়া বলে আমরা সেই তাদের উপর নির্ভর করছে। ফলে এই যে তার যে একটা নির্ভরশীল হয়ে গড়ে ওঠা, আত্মনির্ভরশীলতা, সেই জিনিসটা নাই। ফলে এখানে আমরা যখন শিক্ষাটা দিচ্ছি, ব্যাঙের লাভ আমরা শিখাচ্ছি না, কোনোভাবেই নয়। ডিম ভাজা শিখাচ্ছি, এটার ক্ষেত্রে কী জন্য? অর্থাৎ তাকে মূলত ডিম ভাজাটা প্রতীকী বিষয়, অর্থাৎ তাকে কর্মের সঙ্গে যুক্ত হওয়া। আমাকে একজন গার্ডিয়ান এসে আমাকে বলছে যে 2টা মেয়ে আমার, একটা মেয়েকে আমি বিয়ে দিয়েছি, এমন অবস্থা এক গ্লাস পানি ঢেলেও খেতে হয় না, সে যে কি যে সুখে আছে।
আরেকটা মেয়ে আমার, দেখেন আরেকটা মেয়ে আমার বিয়ে দিয়েছি, সে চাকরি করে, সারাদিন চাকরি করে আসার পর তার রান্না করে খেতে হয়। অর্থাৎ কাজের প্রতি যে একটা অনীহা, এই এর মাধ্যমে বলতেছে। শুধু অনীহা বলছেন কেন, আমি তো বলবো অমর্যাদা। অমর্যাদা, হ্যাঁ বলছে অমর্যাদা। এই জায়গাগুলোতে অর্থাৎ আমাকে এই জায়গাগুলোতে, অর্থাৎ আমি যে কাজটা করছি, আমি যখন বলছি রিকশাওয়ালার প্রতি আমার যে মানসিকতাটা, এই জায়গাগুলোতে আপনি যখন দেখছেন কাজের প্রতি মর্যাদা যখন আমি শিখবো, তখন আমি দেখবো আমি এক ধরনের শ্রম দিচ্ছি, সে আরেক ধরনের শ্রম দিচ্ছে। দেখুন, সে যদি আজকে বুঝতে শিখে, যদি আজকে অন্যরা আমার শহর পরিষ্কার না করতেন, এক শ্রেণীর মানুষ, তাহলে আমি কি করতাম? শহরের অবস্থাটা কোথায় দাঁড়াতো? তাতে তার শ্রমের মর্যাদাটা, অর্থাৎ এমনভাবে মানুষকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে প্রকৃত মানুষ। হ্যাঁ, কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ শব্দ চয়নের ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু সেই কারণে আপনি কি সব কিছুতেই দোষারোপ করে, আপনি কেটে নেগেট করে দিয়ে আগের সেই শিক্ষা ব্যবস্থা যেতে চান, যে শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বে অপ্রচলিত হয়ে গেছে, যে শিক্ষা ব্যবস্থা বর্তমান সমাজ যে ব্যবস্থা রূপান্তরিত হয়েছে, যেভাবে বিবর্তন হয়েছে, সেই চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারবে না, সেইখানে যেতে চান? আমি ব্যক্তিগত মনে করি রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস, আর শিক্ষার ভিতরে আরেকটা জিনিস। কাজেই ধর্মের রাজনীতি বা রাজনৈতিক ধর্মকে ব্যবহার করে, অথবা রাজনৈতিকভাবে সরকারের সাথে রাজনৈতিক বিরোধ কেন্দ্র করে এমন অবস্থার সৃষ্টি করা উচিত নয় যে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, বিশ্বের সাথে তাল মিলিয়ে খাপ খাওয়ানো যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে নেগেট করে দেবে না, সেটাকে বাতিল করে দেবে না, খারিজ করে দেবেন না। আপনাকে একটু থামাচ্ছি আমাদের বিরতিতে যাওয়ার জন্য, কিন্তু আপনার কথা শুনে আমার মনে হলো, আমার একটা বই পড়েছি আমি সর্দার ফজলুল করিমের, আমার পৃথিবী, পড়েছেন হয়তো আপনারাও। সেখানে কিন্তু তিনি দর্শন, সমাজ, রাজনীতি ইত্যাদি, এবং আপনার সাথে সেখানে শিক্ষাও এসছে, কিন্তু এখানে তিনি নাম দেননি অবশ্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপরে আবার ফিরব। প্রিয় দর্শক, দেখছেন নিটোল টাটা 21-এর রাত। আজকের আমাদের বিষয় হচ্ছে কোন পথে শিক্ষা ব্যবস্থা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। দেখছেন নিটোল টাটা 21-এর রাত। তো বিরতিতে ছিলাম, বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের আলোচনায়। আমাদের আলোচ্য বিষয় কোন পথে শিক্ষা ব্যবস্থা। আমি আবার আপনার কাছে আসছি প্রফেসর অধ্যাপক আনিসুজ্জামান। জাকির সাহেব বলছিলেন যে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চর্চার অপ্রতুলতার কথা বলছিলেন, আপনি কিন্তু শুরুতে মানবিক জায়গাটার কথা বলছিলেন, দুটো শাখা বলছিলেন, দুটো পাখা বলছিলেন। সেই মানবিক জায়গাটা এবং ধর্মের চর্চার জায়গাটা, ধর্মের সাথেও কিন্তু আপনি সম্পৃক্ত করেছিলেন মানবিকতার ব্যাপারগুলো, সেই জায়গাটা আসি, সেখানে একটু আসি। আবার আমি বলি, আসল ব্যাপার হচ্ছে আমাদের পড়াশুনো খুব অগভীর এবং পরিব্যাপ্ত না। আমরা 1000 বছর ধরে হিন্দু মুসলমান বাস করছি একসঙ্গে, আমি তারটাও জানি না, সে আমারটাও জানি না। এবং সবচেয়ে বড় পাপ হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। অন্ধকারে গেলে একজন মানুষ বুঝতে পারে না এটাকে সাপ না এটা দড়ি। যাতে চিৎকার করছে সাপ সাপ বলে, আলো আসলে দেখা গেল দড়ি। এবং আমার এই দীর্ঘদিন ধরে যে দর্শন, নৃবিজ্ঞান এবং তুলনামূলক ধর্ম আমি দেখেছি, আমাদের মধ্যে যত অমিলের কথা বলা হয়, তার থেকে অনেক বেশি মিল। অর্থাৎ এবং এই মিলটা হচ্ছে আসল জিনিস, অভিন্ন উত্তরাধিকার। এবং সেই ক্ষেত্রে আগে আমি বলছি ধর্মের 3টে দিক। একটা দার্শনিক ভিত্তি, যাকে দেখা যায় না সব ভিত্তির মতোই, আর হচ্ছে তার আনুষ্ঠানিকতা, আর একটা হচ্ছে তার মূল্যবোধ। আমি যা সামান্য পড়াশোনা করেছি তাতে এমন কোনো ধর্ম নাই যেখানে মানবিকতার উদ্ভবের থেকে শুরু করে বিকাশ, আধ্যাত্মিকতার আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা কতখানি আমি আসছি, সেটা ধরে নেই। এটা যারা বলে তার ওই নেগেটিভ অ্যাটিচিউড। তো সেই জন্যে যেটা একটু আগে বলতেছিলাম, যে এখন সারা বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মানবিকতাকে যুক্ত করছে, সমাজ চেতন। আপনার শুধু সমাজবদ্ধ মানুষ, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, সে দিন শেষে একজন চূড়ান্ত ঘুষখোর, এটা অত্যাচারী, ফাইল আটকায় রাখছে। এবং একটা কথা আমাদের দেশে আছে না, যে অস্ত্র বুকের উপরে ধরে টাকা দেয় করা আর ফাইল আটকে রেখে টাকা দেয় একই রকম অপরাধ। সেই জন্য কোনো ক্রমেই মানবিকতাকে, আমি একটু আরেকটা কথা বলি, মানবিকতার আধ্যাত্মিক, আসলে মানবিকতা বলে কিছু নেই চূড়ান্ত বিশ্লেষণে। যদি আমরা সবসময় এটা বলি, যেটা আছে সেটা পাশবিকতা এবং আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হচ্ছে
এখানে আসার আগে আমি বলতেছিলাম যে আমি যখন নিজেকে অতিক্রম করি, ঈশ্বরের যে ধারণা, তিনি কি নিজে খান? তিনি খান না। তিনি খাওয়ান। তিনি কি ঘুমন? তিনি ঘুমন না। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে কতগুলো ভ্যালুজের যিনি ধারক, আমরা ফিলোসফিতে তাকে সাবস্ট্রাটাম বলি, যার ভিতরে কতগুলো ঈশ্বর। তো আমাদের মানে আমরা যাকে ঈশ্বর মনে করি, মানবিক ঈশ্বর বা অন্য, এগুলো তো যথার্থ ঈশ্বর না। ঈশ্বর একটা মূল্যবোধের, ইজ দ্য কনজার্ভার অফ ভ্যালুজ। এই অর্থে যদি আমরা দেখি, আমি কোনো পার্থক্য দেখি না। এবং এই জিনিসটাকে অবশ্যই শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে, নইলে সে একটা কানিং হবে, একটা আছে আমাদের। কিন্তু সেইটা ধর্মের যে মূল জিনিসটা ওইটা নেই। আনুষ্ঠানিকতা আছে, কয়বার নামাজ পড়বে, কয়বার পুজো করবে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে 1000 নামাজ সে পড়লো, 1000 হরে রাম করল, কৃষ্ণ করলো, কিন্তু তার ব্যবহার মানবিক না। সে দায়কার শিক্ষকের, শিক্ষা ব্যবস্থা, শিক্ষক তো এরই একটা সিস্টেমের অধীনে। এই জন্যে ইদানিং একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে আগে প্রাইমারি স্কুল শিক্ষকদের জন্য পিটিআই ছিল, টিচার্স বিএড করতে মেট করতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু একটা 22 বছরের একটা ছেলে, আমি 21 বছরের টিচার হয়েছি, সঙ্গে সঙ্গে সে, এবং পাশ করার পরে আমি ফাইনালের পড়াইছি। কিন্তু অনেকেই তো যেটা প্যাডাগোলজি আমরা বলি, এইটা খুব একটা ইম্পর্টেন্ট। এবং এখন একটা সর্বনাশ হয়ে গেছে, সেটা হচ্ছে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন শিক্ষক তারা খাতা দেখত, এবং তাদের মধ্যে যদি 20-র ব্যবধান হতো 20%, তাহলে থার্ড এক্সামিনার খাতা দেখত। এখন একজন শিক্ষক দেখতেছে। এর সাথে একটা শিক্ষাও পুঁজিবাদের কারণে একটা পণ্য হয়ে গেছে। এবং যখন একজন খাতা দেখে কোশ্চেন করে, তিনি কিন্তু কাউকে ভিক্টিমাইজ করতে পারেন, কাউকে আনডিউ প্রিভিলেজ দিতে পারেন, এবং তাই হচ্ছে। সেই জন্যে অবশ্যই আমি খুবই জোর দিয়ে এটা বলবো যে বিজ্ঞানী আপনি চর্চা করেন আর টেকনোলজি করেন, যদি এর সাথে আপনি মূল্যবোধটাকে না করেন। এখন মূল্যবোধটাকে একটু না বললে হবে না। মূল্যবোধ হচ্ছে এক কথা সেইটা যেটা সব মানুষের আমি কল্যাণ চাইব, কিন্তু যদি আমরা সবাইকে আমি হ্যাপি করতে চাইব, কিন্তু সবাইকে তো হ্যাপি করা সম্ভব না। কারণ হলো আমরা কখন হ্যাপি বোধ করি? যখন মানুষের অনেক চাহিদা আছে, এগুলো যখন পূরণ হয়। সেখানে প্রবলেম দুটো, একটা হচ্ছে আমাদের চাহিদা হচ্ছে আনলিমিটেড, রিসোর্সের লিমিটেড। আর সেকেন্ড হচ্ছে একজনের যেটা চাহিদা, অন্য যেটা চাহিদা না। তখন শেষ কথা, যেহেতু এত কথা বলা যাবে না, অধিকাংশ লোকের সুখ কৃষা হবে। ম্যাক্সিমাম হ্যাপিনেস টু দি ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। আর একটা হচ্ছে কি শর্ট টার্মে হবে না লং টার্মে হবে। যেমন ড্রাগ অ্যাডিকশান, যারা ড্রাগ অ্যাডিক্ট, আমার ধারণা নেই, কিন্তু অনুভব করে তারা একটা আনন্দ পায়, নইলে খায় কেন? কিন্তু দীর্ঘমেয়াদে সে নিজে একসময় আসবে যখন সে যে ড্রাগ নিচ্ছে এই বোধই তার থাকে না। বা ধরেন ঘুষের কথা, যেটা আমাদের খুব চলছে, যে ঘুষ খায় এদের সে কিন্তু উপকৃত হয়। আমরা যে চোখ বলে বলি যে সে 20,000 টাকা বেতন পায়, ঘুষ খেয়ে তার 3 লক্ষ টাকা ইনকাম, সে ভালো জায়গায় থাকতে পারে, ভালো খাবার দিতে পারে, বাচ্চাদের ভালো স্কুলিং দিতে পারে। সুতরাং ঘুষ কিন্তু যে খায় তার জন্য ভালো, যে দেয় তার জন্য ভালো, তার ফাইলটা আটকে আছে। আগে ঘুষ বলতে এখন আমি শুনছি নাকি স্পিড মানি বলে, 6 মাস আটকে থাকতো, তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু এর মেজরিটি পিপল, দ্য মাইনরিটি পিপল, দে আর বেনিফিটেড, বাট দি মেজরিটি পিপল সাফার। এই জন্য এটা অনৈতিক। সেই জন্যে আমাদের লেটেস্ট রিসার্চ হচ্ছে নৈতিকতার ক্ষেত্রে যে অধিকাংশ লোক, আপনি সবাইকে চাইবেন তো সবাইকে হ্যাপি করতে, কিন্তু ফর প্র্যাকটিক্যাল রিজনস, বিকজ অফ 2 থিংস। একটা বললাম যে লিমিটেশন অফ রিসোর্সেস, আর একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এইটি হচ্ছে মূল মানদণ্ড হতে হবে। আমরা যখন কোনো পলিসি ফর্মুলেট করব, পলিসি এক্সিকিউট করব, তখন দেখতে হবে এতে কয়জন উপকৃত হচ্ছে। এটাই আমাদের বঙ্গবন্ধু অত্যন্ত সহজ কথায় বলেছেন। কি বলছেন? যে পৃথিবী উনি বলছেন আমি কমিউনিস্ট না, কিন্তু জগৎ 2 ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। শোষিতের সংখ্যা বেশি, আমি তাদের পক্ষের লোক। এটা ইট স্পিক্স এ লট, ইট ইজ এ $1 মিলিয়ন স্টেটমেন্ট। আজকে আপনি দেখুন, এই যে অল্প সংখ্যক আমরা দেখতেছি, তারা কি লেখাপড়া করে নাই? বড় ভাই একজন সচিব, তিনি লেখাপড়া করেন নাই। একজন পুলিশের বড় কর্মকর্তা, তিনি লেখাপড়া করেন নাই। একজন আর্মি অফিসার লেখাপড়া করেন নাই। একজন মন্ত্রী লেখাপড়া করেন নাই, তার কি ডিগ্রি নাই? কাজে এটা কিন্তু একটি দিক। আসল শিক্ষাটা, আমার ছোট মুখে বড় কথা হয়, এটাকে শঙ্করাচার্য বলছেন এরা অবিদ্যার শিকার, দ্য ভিকটিমস অফ ইগনোরেন্স। ইগনোরেন্স, নলেজটা কি? বিবেকানন্দ বলছে হোয়াট ইজ নলেজ? নলেজ ইজ টু বিকাম অ্যাওয়ার অফ ওয়ান ওন ইগনোরেন্স। নিজের অজ্ঞতার সম্বন্ধে। এই অজ্ঞতাটা মানে কি? আমরা এই জন্য অনেক সময় নলেজের ভিতরে আর ইনফরমেশন দিয়ে পার্থক্য করতে পারি না।
এই জন্য আমি প্রায়ই বলি লোক সংখ্যা বাড়তেছে কিন্তু মানুষের সংখ্যা কমে যাচ্ছে, ডিগ্রিধারী লোকের সংখ্যা বাড়তেছে কিন্তু বিদ্বানের সংখ্যা কমে যাচ্ছে। বিদ্বান হয়তো হচ্ছে কিন্তু জ্ঞানী, উইজডম যাদের ওয়াইজ ম্যান, ওয়েল ইনফর্মড বাট নট নলেজেবল, নলেজেবল বাট নট ওয়াইজ। এই জন্য দিস ইজ এ ভেরি সাটেল পয়েন্ট, অতি সূক্ষ্ম পয়েন্ট, এবং অনেকে কিন্তু এটা বুঝতে না পেরে অনেক বড় বড় পণ্ডিত এবং হাজার হাজার, যেহেতু সময় নেই, আমরা জানি আপনি সাংবাদিকতার একজন নেতৃস্থানীয় ব্যক্তি, হাজার হাজার উচ্চ ডিগ্রি, কত পিএইচডি, কত ডিএসসি, চরিত্রহীন, ব্যাংকরাপ্ট। এবং আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ক্যারেক্টার ইজ মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এখন আমরা ফিলসফিতে, আর একটা মিনিট আমি নেই, আমরা ক্যারেক্টারকে ওয়াইড অর্থে গ্রহণ করি। আগে মনে করা হতো ক্যারেক্টার হচ্ছে নারী ঘটিত ব্যাপার, এখন আমি বলি শুধু নারী ঘটিত নয়, পুরুষ ঘটিত ব্যাপার। আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, এখনও মেয়েরা বিয়ে করে, ধরো অ্যাক্টিভ এজেন্টস। সেই জন্য আমি বলি একটা হচ্ছে নারী পুরুষ ঘটিত ব্যাপার একটা, আর একটা হচ্ছে আপনি যদি ইংরেজিতে যদি বলি মিস ইউজ অফ পাওয়ার, এটা ক্যারেক্টার, ক্যারেক্টার ইজ এ কম্প্রিহেন্সিভ টার্ম। আর একটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ডস, আপনি যদি জনগণের অর্থকে আপনার নারী পুরুষের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অথবা ক্ষমতা অব্যবহৃত রেখেছেন, অথবা ক্ষমতার অপচয় করেছেন। ঠিক একইভাবে আপনি মিসইউজ অফ পাবলিক ফান্ডস, আপনি তো সম্পদের মালিক না, যেটা বলছিলাম আমরা হচ্ছে আমানতদার, ট্রাস্ট। একথা বাইবেলে আছে, সময় নেই, একথা কোরআন শরীফ আছে, একথা বেদে আছে, এটা আমাদের কমন সেন্সে আছে। তো সেই জন্যে ধর্মের সাথে অবশ্যই এই মানবিক দিকটাকে যুক্ত করতে হবে। কোনটা মানবিক? যে অধিকাংশ লোকের জন্য ভালো করে। ঘুষখোরের মানবিকতা না, কারণ কারো খারাপ কেন, ওদের সংখ্যা কম। নেশাগ্রস্তের মানবিকতা না, কারণ সে লং টার্মে তার জন্য ক্ষতিকর। এই জন্য মানবিকতাকে আধ্যাত্মিকতা রিফাইন করতে হবে। এবং ওই যেটা শুরু করছিলাম, রুল অফ দি মেজরিটি, protection of the minority, এবং minority in all senses. Rule of the majority and protection of the minority. These are like two wings of a bird or two legs of a man. কাছে একটু সরাসরি প্রশ্নে আসব। মেজরিটির শাসন এবং মাইনরিটি প্রোটেকশন আমাদের শিক্ষা ব্যবস্থায় এটি কতখানি প্রযোজ্য? প্রথম বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে এগুলো কিন্তু, তিনি কিন্তু বলে গেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, ধর্মের চর্চা কি হবে, সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার তফাৎ বুঝিয়ে দিয়ে গেছেন। আমাদের বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী সেই ধারাতেই বলছেন কিন্তু ধর্ম যার যার উৎসব সবার। আমি ওইখানে বলতে যাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই কোনো বিভাজন কি আপনি দেখেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বিভিন্ন ধারা আছে, সেই ধারার ভিতরে অবশ্যই বিভাজন আছে। যেমন একটি গ্রুপ শেখানো হয় স্বভাবতভাবেই যে সাম্প্রদায়িকতাই শিক্ষা দেওয়া হয়, সেখানে মানুষে মানুষে বিভাজন তৈরি করা হয়। যেমন আপনি বলে দিচ্ছেন যে তারা জাহান্নামে যাবে বিরোধী। হ্যাঁ, নিঃসন্দেহে আমাদের সংবিধানের চেতনা বিরোধী, বঙ্গবন্ধুর দর্শন বিরোধী। আপনি যে এটা যে সাম্প্রদায়িক ধর্মেরও বিরোধী, এটা তো কারণ কথা বেদ বলে না, কারণ ভগবত গীতা ধর্মের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে এটা পরিষ্কার বলা হয়েছে যারা সাম্প্রদায়িকতার পথে মানুষকে ডাকে, যারা সাম্প্রদায়িক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, পরিষ্কার বলে দিয়েছে। ইসলামের ভিতরে আমি বলছি ইসলাম ধর্মের অপব্যাখ্যার কারণেই তো আজকে যে জঙ্গিবাদ, ইসলাম ধর্মের ভিতরে জঙ্গিবাদের ডেভেলপমেন্ট হয়েছে, যে জঙ্গিবাদে মানুষ সম্পৃক্ত হচ্ছে, যে সমস্ত ঘটনা ঘটছে, এটি তো কখনোই ইসলামের সমর্থন করে না। বিনা কারণে একজন মানুষকে হত্যা করা, আপনি বুকের ভিতরে জঙ্গিবাদ প্রসঙ্গ এলেন তো এটা, হ্যাঁ সেটা বলছি যে 2017 সালের 1 জুলাই আমাদের ঢাকা শহরের গুলশানের অভিজাত এলাকায় হলি আর্টিজান রেস্টুরেন্টে নিঃসন্দেহে জঙ্গিবাদের যে, হ্যাঁ আমি সেটা বলছি, উল্লম্ফন আমরা দেখলাম। ওইটা রয়েছে বলেই আপনি আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি এটা না থাকতো, শিক্ষিত যারা করেছে তারা শিক্ষিত মানুষরাই করেছে। 64টা জেলার 63টা জেলার ভিতরে একসাথে বোমা বিস্ফোরণ হয়েছে, এবং শুধু সেখানে কিন্তু থেমে থাকেনি। তারপরে দেখবেন যে বেশ কয়েকটা 30টার মতো আত্মঘাতী বোমা হলা হয়েছে 3 মাসের মধ্যে। কাজে এক ধরনের ভয়ঙ্কর জঙ্গিবাদের, আন্তর্জাতিকভাবে বলা হচ্ছিল নেক্সট পাকিস্তান বা আফগানিস্তান হচ্ছে বাংলাদেশ। আমি আসলে যেখানে যাচ্ছিলাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে চালু করা হয়েছে, সেটা ক্ষেত্রে উচ্চশিক্ষা বলেন স্যার,
আপনি গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার জানেন যে এখন যে শিক্ষা কারিকুলাম উচ্চশিক্ষার ক্ষেত্রে এখানে অনেকগুলো জিডি জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট নামে কোর্স নামে কতগুলো চালু হয়েছে। সেখানে সোশিয়োলজি, আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমি যদি লও পড়ি, আমাকে কিন্তু সোশিয়োলজি পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, আমাকে সাইকোলজি পড়তে হবে, আমাকে কিন্তু ফিলোসফি পড়তে হবে। ফলে এটা একদিকে যে উচ্চশিক্ষা আছে, আবার তেমনিভাবে যে শিক্ষা এটা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে সে তার ভিতরেও আছে। প্রশ্ন হচ্ছে আমি যে এতগুলো ভালো কথা বলছি, তাহলে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এত বিতর্ক কেন? এত বিতর্কের ভিতরে কতগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে আপনি খুব ভালো সিস্টেম চালু করেছেন, কিন্তু আপনি প্রস্তুতি গ্রহণ করেন সেইভাবে। তো ফলে মাঠটা যদি অপ্রস্তুত থাকে, কর্দমাক্ত থাকে, আপনি সেখানে ক্রিকেট খেলতে পারবেন না, টিম যত ভালো হোক না কেন। কাজে এইটা একটা বিষয় রয়েছে। কারণ আপনি যখন ফিনল্যান্ডের বা জাপানের উদাহরণ দিচ্ছেন, সেখানে তাদের শিক্ষকদের যে তাদের যে মান, তাদের যে প্রস্তুতি, তাদের যে দক্ষতা, সেখানে বাংলাদেশে সেটাকে আপনি অর্জন করেছেন না করে তাদেরকে দিয়ে অগ্রসর হচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কানাডাতে যান, অন্টারিও প্রদেশে যারা শিক্ষকতা করে, সেখানে অন্টারিও ইউনিভার্সিটি থেকে এডুকেশনের উপর তাকে একটা ডিগ্রি থাকতে পারে, নাহলে শিক্ষক হইতে পারবে না। ফলে আপনি যখন জাপান, ফিনল্যান্ড বা অন্যদের উদাহরণ দিচ্ছেন, তখন কিন্তু আপনার শিক্ষকদের সংখ্যা, যেমন আপনার কোথাও কোথাও ব্যান বেস বলছে 1:42, কোথাও কোথাও এটা 1:80 এরকম আছে, একজন শিক্ষক 80 জন। এখন আপনি যখন এই শিক্ষাকে বাস্তবায়ন করতে যাবেন, গ্রুপে পড়াবেন, 80 জনকে গ্রুপ করতে পারবেন, 80 জনকে নিয়ে করতে পারবেন না, কারণ তার ব্যবহারিক শিক্ষা আপনি দিচ্ছেন। কাজে এই ক্ষেত্রে শিক্ষকের অপ্রতুলতা, যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। আমি একটা রিপোর্ট পড়লাম, 7টা স্কুলের 21 জন শিক্ষকের ইন্টারভিউ নিয়ে হচ্ছে। তারা প্রত্যেকেই বলেছেন এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। তারা বলছে কেন উপযুক্ত নয় সেই কারণটা বলতে পারছে না। তার মানে মাস্টার ট্রেনার যারা ছিলেন তারা এই ট্রেনিংটা ঠিক মতো দিতে পারে নাই। অপ্রতুল যে প্রশিক্ষণটা ছিল, সেই প্রশিক্ষণে যখন যাচ্ছে, তার ভিতরে যখন দ্বিধাদ্বন্দ্ব আছে, তখন কিন্তু শিক্ষার ক্ষেত্রে মারাত্মক রকমের একটা বিপর্যয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কাজে এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে শহর এবং গ্রামের মধ্যে আপনি দেখবেন যে বিষয়ভিত্তিক শিক্ষকের একটা মারাত্মক রকমের অপ্রতুলতা রয়েছে। গ্রামের ক্ষেত্রে ইংরেজির শিক্ষক ইতিহাস পড়াচ্ছে, ধর্মের শিক্ষক ইংরেজির ক্লাসে পাঠিয়ে দিচ্ছেন, কারণ টিচার নাই। ফলে যখন আপনি এই শিক্ষায় যাচ্ছেন, সমন্বিত শিক্ষা, ব্যবহারিক শিক্ষা, তখন সে কীভাবে ওই বিষয়ে শিক্ষাদান করবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আপনার কতগুলো ফিল্ড শিক্ষার মাঠ পরিদর্শনের কথা বলা হয়েছে, সেখানে অর্থায়নের দরকার আছে। এই যে মনে করেন ডিম ভাজা শিখাবেন, আপনার কি কিচেন আছে স্কুল পর্যায়ে? যদি না থাকে, তাহলে আপনি কেউ যে ইট দিয়ে সেখানে করতে যাবেন, সেটা যে একটা আপনার স্কুল ভবনের মধ্যে আগুন ধরে যাবে না, তার কি নিরাপত্তা আছে? বলে নিরাপত্তার জন্য সমস্যা আছে। এই কারণে ইয়াদের মধ্যে, সন্তানদের মধ্যে বা পিতামাতার মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করছে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। আরেকটা হচ্ছে পিতামাতারা প্রায় বলেন শিক্ষা লাটে উঠছে। কেন লাটে উঠছে? বাচ্চারা কোনো পড়াশোনা করছে, কোনো পরীক্ষা নাই। কিন্তু পরীক্ষা যে তার ধারাবাহিক, আগে যেরকম প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক বা ফাইনাল পরীক্ষা ছিল, এখন যে সেটা ধারাবাহিক, প্রতিদিনই তাকে পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। কখনো বক্তৃতায়, কখনো প্রেজেন্টেশনের ভিতরে, কখনো রিপোর্ট, কখনো প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে। কাজে প্রতিনিয়ত তাকে একটা শিক্ষার ভিতর দিয়ে যেতে হচ্ছে। এইটাকে পিতামাতা না দেখে মনে করছেন। আরেকটা হচ্ছে মুঠোফোন ভিত্তিক তথ্য খুঁজতে যে এখন আমাদের অনেক পিতামাতা আছে, তাদের তো মুঠোফোনের ব্যবস্থা নাই। তখন আপনি স্কুলে অবকাঠামোটা তৈরি করতে হবে। আবার কিছু কিছু শিক্ষা আছে, বলা আছে সেখানে পিতামাতা দেখভাল করবে। তা আমাদের তো পিতামাতাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানে শিক্ষা গ্রহণ করেন নাই, অথবা এইটাকে সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য নাই। সেই ক্ষেত্রে কি হবে? এই প্রস্তুতিগুলো গ্রহণ না করার কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। কিন্তু আমি আবারও বলছি যে শিক্ষা ব্যবস্থাটি কর্মমুখী, ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা। একেবারে এই প্রশ্ন জিজ্ঞাসা করি, মানে মাঠের প্রশ্ন জিজ্ঞাসা করি, মানে ছোট মানুষ হিসেবে, সেটি হচ্ছে যে আমাদের সরকার নির্ধারিত কি স্কুল কলেজের কোনো পোশাক আছে? সব আমাদের সরকার নির্ধারিত কোনো স্কুলে বা কলেজের ভিতরে আমার জানা মতো এরকম কোনো পোশাক নাই। তার মানে যে পোশাকগুলো আমরা দেখি সেটি সেই স্কুলের বা সেই কলেজের নির্ধারিত তাদের জন্য নাই, সেটার জন্য। ফলে আমি ব্যক্তিগত মনে করি শিক্ষার যে পদ্ধতিটা, শিক্ষার যে ব্যবস্থা, ক্যাডেট কলেজে কি নেই? ক্যাডেট কলেজে আছে, ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজ শিক্ষা আছে। ক্যাডেট কলেজ ছাড়া আবার কতগুলো আপনার ক্যান্টনের পাবলিক স্কুল কলেজ বলে, বিউপিতে ড্রেস কোড আছে, বিউপি আছে, অর্থাৎ সামরিক না, সামরিক বাহিনী পরিচালিত যে সমস্তগুলো আছে তাদের শৃঙ্খলার মধ্যে একটা ড্রেসও তাদের একটা বিষয় আছে। আর অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা যে স্কুলের বিভিন্ন স্কুলের যে বিশেষ তাদের নিজস্ব, সেই জন্য দেখবেন এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম ব্যবস্থা আছে। আর মূলত যেগুলো হচ্ছে যে প্রাইভেট স্কুল ইয়াতেছে, তাদের ভিতরে মানে তাদের ড্রেস আপটা,
তারা নিজেদের মতো করে নেয়, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে প্রাইভেট। সেখানে কি কোনো বৈষম্য আসে? না, বৈষম্য কারণে কি যে একটু আগে আপনি বলছিলেন বৈষম্যটা কোথায় আসছে, আপনি গ্রামে এবং শহরের ভিতরে এক ধরনের বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যেও। কারণ আপনি যে কাজগুলো করতে বলছেন সেখানে অর্থায়ন যদি না করেন, সরকার যদি সে সুযোগটা সৃষ্টি করে দেয়, আপনি সুন্দর শিক্ষার কারিকুলাম তৈরি করেছেন কিন্তু অবকাঠামো তৈরি করা হয়নি। তারপরে এইখানকার যে শিক্ষক, আপনি ধরেন এখানকার যে শিক্ষক, ওই পার্বত্য জেলার আলীকদম লামা উপজেলার ভিতরে কি সেই সুযোগ আছে? সেটা নাই। তাহলে সেগুলোকে অ্যাড্রেস করার ক্ষেত্রে এই জন্য বঙ্গবন্ধু ন্যায়পরতার কথা বলেছে, ইকুয়ালিটি নয়, ইকুইটির কথা বলেছে, ন্যায়পরতার কথা বলেছেন। ফলে ন্যায্যতার ভিত্তিতে এটাকে অনেক ক্ষেত্রে এখনও করা সম্ভব হয় নাই। এই কারণে আমি ব্যক্তিগত মনে করি যে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে যে সীমাবদ্ধতাগুলো আছে, যারা শিক্ষা দেখভাল করছেন তারা এটাকে ভালোভাবে অনুসন্ধান করবেন। এবং শিক্ষকদের প্রশিক্ষণটা খুবই অপ্রতুল হয়েছে। আমি শিক্ষকদের সঙ্গে নিজে কথা বলেছি, আমার পরিবারের সদস্যরা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আমাদের হয় নাই বলে আমরা নিজেরাই প্রস্তুত নই। আরেকটা হচ্ছে মাউসি সহ বিভিন্ন জায়গা থেকে বারবার একবার এক এক রকমের, যেমন ধরেন একবার মূল্যায়ন করা হলো কি ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত থাকবে, এটা নিয়ে বিরাট আন্দোলন শুরু হলো, তখন ওইটাকে বাদ দিয়ে এখন 7টা ধাপ হয়েছে। আমি নিজে এই 7টা ধাপ বুঝতে পারছি না। অনন্য, অগ্রগামী, অর্জন, প্রারম্ভিক, এই বিভিন্ন রকমের ইয়েতে বলা হয়েছে। ফলে এই যে এক ধরনের কি বলবো যে নানান পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এই জায়গাটার ভিতরে মূল সমস্যাটা রয়ে গেছিল। আপনি এমন একটা জায়গার কথা বললেন, এটা কিন্তু একটি ক্রিকেট টিম নয় বা ফুটবল টিম নয় যে প্রতিনিয়তই আপনি পরীক্ষা করবে। সেই জন্য আমি কিন্তু বলছি আমাদের শিক্ষা, প্রথমেই আপনাকে বলছিলাম যে আমরা অনেক কিছু অর্জন করেছি, মেট্রো রেল, পাতাল রেল, আমরা সব পাতাল দিয়ে যে গাড়ি চলাচল করবে, আমাদের পদ্মা সেতু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা ওই আমাদের বিভাগীয় শহর, জেলা শহরের যেরকম রাস্তা প্রতিনিয়ত খোরাখুরি চলে, কখনোই শেষ হয় না। এই আমাদের শিক্ষা নিয়ে এরকম একটা প্রতিনিয়ত একটা ট্রায়াল চলছে, খোরাখুরি চলছে, করা যাচ্ছে না। এই জায়গাটা ভিতরে বন্ধ হওয়া উচিত। আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, আজকে 52 বছর পর আমরা বলতে পারছি না একটি টেকসই, সুন্দর, পরিচালিত, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দিতে পেরেছি। বারবারই এক ধরনের গিনিপিগের মতো অবস্থায় যাচ্ছি। এখন যে শিক্ষা ব্যবস্থা আছে তারও কিছু সীমাবদ্ধ আলোচনা হচ্ছে, সেগুলোকে অ্যাড্রেস করে শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা বলি যে, সেখানে তাহলে এই যে প্রফেসর জাকির যেটা বললেন, সেই জিনিসগুলো কি দুশ্চিন্তায় ফেলে না আমাদের? অবশ্যই। আমি একটা কথা বলতে চাই, বর্তমান যে নতুন শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে সবই ঠিক আছে, জগৎ পরিবর্তিত হচ্ছে, প্র্যাকটিক্যাল হতে হবে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত আমাদের ভাইস চ্যান্সেলর মিটিং ছিল, সেখানে নতুন সিলেবাস বেসড, আউটকাম বেসড এডুকেশন, অর্থাৎ এটা কতটা বাজারে বিক্রি হবে, অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ব্যাংকের যে সাজেশন, তাদের পরামর্শে যেটা বললাম, যেটা কমোডিটি হয়ে গেছে, পণ্য। আর একটা হচ্ছে এই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কথা, শিক্ষক মূল্যায়ন করবে, এটা আমাদের সোশিও কালচারের পরিপ্রেক্ষিতে এটা অনেক ক্ষেত্রে ডেঞ্জারাস হবে। কারণ হলো সবটা মার্ক হচ্ছে ওই শিক্ষকের হাতে। সেই ক্ষেত্রে আমাদের হঠাৎ যারা বড় লোক হয়েছে, হঠাৎ ক্ষমতার মালিক হয়েছে, মাসেলমান যারা আছে, এবং আমরা দেখে আগে ভাবতে পারিনি, বহু জায়গাতে শিক্ষকরা ছাত্ররা মারতেছে, গার্জিয়ান মারতেছে, ম্যানেজিং কমিটির লোকেরা মারতেছে, সে তো তাকে ইনফ্লুয়েন্স করবে নাম্বার বেশি দেওয়ার জন্য। সুতরাং আগে সিস্টেম ছিল যে খাতা, রাজনৈতিক সংস্কৃতিও বোধহয় এখানে কিছুটা দায়ী। কাজে এটাও একটা ভাবার ব্যাপার। কিন্তু কারণ যে খাতা দেখছে, আগে কি হতো, যে খাতা দেখছে, যে বললাম ঢাকা ইউনিভার্সিটি আমাদের ছিল, আপনি যখন দেখেছেন, তখন কিন্তু ওই ব্লাইন্ড মার্কিং হতো। যেমন রিসার্চ পেপারে আমি জানি না আমি কার খাতা দেখতেছি, এখন তো আমার স্টুডেন্ট, ও চেয়ারম্যানের ছেলে, তাকে আমি কম নাম্বার দিতে পারবো, দিলে তোমার মারবে, আমার চাকরি চলে যাবে। এটাও কিন্তু আমাদের খুবই সক্রিয় বিবেচনায় নিতে হবে, নাহলে আসল মেধাগুলো হারিয়ে যাবে। গরিবের ছেলেরা, তারা বড় লোকেরা তো ভালো আছে। আর একটা বিষয় যে পিরিয়ড, এটা হচ্ছে একটা ঢালাও কথা, যে ম্যাকলে আমাদের বলেছিল আমরা বাইরে শুধু কালো থাকবো, ভিতরেই হব। আমাদের শ্রেষ্ঠ মনীষীগুলো কিন্তু ওই ব্রিটিশ আমলের সৃষ্টি। আমি গ্রাম থেকে উঠে আসছি, তো আমরা তো সেই বিদেশে যে টপ লোকদের সাথে কম্পিট করেছি। সুতরাং আগে কিছুই শিক্ষা ব্যবস্থা সবটা ত্রুটিপূর্ণ ছিল, এটা ঠিক না। ঠিক একইভাবে এখন যা কিছু আসছে এটা সবটাই বর্জন করতে হবে, অ্যাটিচিউডটাও ঠিক না। জগৎ পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মেলাতে হবে। এবং বর্তমানে কোনো দেশই আইসোলেটেড আইল্যান্ড না, সেটা বিশ্বের সাথে নিতে হবে। আর যদি আমরা তা করতে, হোয়াই ডোন্ট উই ব্রিং দি কী বলে স্ক্যান্ডিনেভিয়ান সিস্টেম আমাদের দেশে? এত পরীক্ষা করার কি আছে? যদি সবচেয়ে ভালো জাপানিজ হয়, জাপানিজ আমরা নিতে পারি। যদি সবচাইতে ভালো
ফিনল্যান্ডের সিস্টেম হয়, তাহলে সেটা আমরা নেই না কেন? মানুষের সাথে তেমন করে সেটা যদি জগাখিচুড়ি হয়ে যায়, না, একটাকে আমরা নেই না কেন? এক দোকান থেকে পটল, এক দোকান থেকে চিনি, না, একটা পুরা দেশকে আমরা ফলো করি, কারণ যে ওষুধ আমরা নেই সব মানবদেহ যদি হয়, তার যদি অসুখ হয় ওষুধ কাজ করবে। একটা দেশকে আমরা আইডেন্টিফাই করি, আর যদি আপনি যেটা বললেন, আর যদি এখান থেকে যেটা নিলাম ওখান থেকে নিলাম, সেটা তো জগা খিচুড়ি হবে। হয় নিজের একটা সিস্টেম কনসিস্টেন্ট উইথ ইউর কালচার অ্যান্ড হিস্টোরিক্যাল সেন্স, অথবা এবং এটা পরীক্ষা না করে হঠাৎ পুরা ন্যাশনাল দিয়ে দেওয়াটা খুব কুইক ডিসিশন হয়েছে। এটা মানে যেটা আমি বললাম যে প্রস্তুতি গ্রহণ না করে, এবং স্যার যেটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এটার ক্ষেত্রে, আপনার একটা জীববিজ্ঞানের ক্ষেত্রে আমাদের একটা ব্যবহারিক পরীক্ষা আছে 25 নম্বর, সেখানে কিন্তু আমাদের অভিজ্ঞতাটা ভালো নয়। সেখানে হচ্ছে যে অর্থের বিনিময়ে স্বাক্ষর করে দিয়ে, এবং শিক্ষকও সেটা জড়িতেছে, দেখা গেলো থিওরিতে নম্বর খুব কম পেয়েছে, কিন্তু এখানে 25-এ 25। এটাকেও আমাদের যেটা স্যার বললেন যে আমাদের সোশিও কালচারাল খুবই দুর্ভাগ্য। তবে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হবে, সততা এবং সৎ পথে থাকা, সৎ পথে উপার্জন, তাহলে এগুলো সব মিথ্যা প্রমাণিত হচ্ছে। এগুলো মিথ্যা না, দুঃখজনক। পরিবেশ পরিস্থিতি শিক্ষা ব্যবস্থায় হয়ে থাকে তাহলে তো আরো দুঃখজনক। দায়বদ্ধতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, মনিটরিং হতে হবে, জবাবদিহিতা আনতে হবে। সেই জবাবদিহিতা আনার ব্যাপারটা যেমন আগে ছিল, আপনি জানেন সরকারি চাকরিজীবী যারা, তারা ব্যবসা করতে পারতো না। এখন খালি ব্যবসা 100টা ব্যবসা করতে হচ্ছে, হেন ব্যবসা নাই যার সাথে যুক্ত হচ্ছে না। এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উনি তো আইনের লোক, আমরা থিওরি অফ পানিশমেন্ট আমিও পড়াই, কারণ ফিলোসফির লোক আমরা জুরিসপ্রুডেন্সের সাথে যুক্ত। এক্সাম্পলের পানিশমেন্ট দিতে হবে। এতে হয়তো দু একটা মিসফায়ার হয়ে যাবে, হয়তো আমি আমার শত্রুকে আমি দমন করে ফেলবো, কিন্তু ইন দ্য লং রান এটা উপকারী হবে। কারণ ওই কথা আছে না, চোরা ধর্মের কাহিনী শোনে না, তাকে আপনি ওটা কোরআন শরীফ আছে, বেদে আছে, হি অর শি ডাজ নট কেয়ার, সে যেটা বোঝে তাকে ওই ভাষায় কথা বলেন। সে বোঝে মায়ের মানে তাকে ফিজিক্যাল পানিশমেন্ট নট দ্যাট, মানে কোনো না কোনো ফর্মে তাকে শাসন করতে হবে। যেমন এই যে ভালো খ্রিস্টান স্কুলে আমি দেখেছি, তাদেরকে বলছে তুমি 2 ঘন্টা তোমার সাথে কোনো বন্ধু কথা বলবে না, এটাই শাসন। এটাই শাসন। যেমন আসলে লোনলি আমার সাথে কেউ কথা বলে না। আর যে কওমি মাদ্রাসার কথা বলা হলো, ওই হোলি আর্টিজানে যারা আসছে ওরা তো নর্থ সাউথ ইংলিশ মিডিয়ামে। আমি সেটাই বললাম, আগে যে বলা হতো দারিদ্র্য জীবনের সন্ত্রাসী, তা কিন্তু না। বাংলা ভাই কিন্তু বাংলার নাম করা অধ্যাপক, ওই শায়েখ আব্দুর রহমান, সে কিন্তু হাইলি এডুকেটেড। এদেরকে আমি তো সাম্প্রদায়িকতা তৈরি করা হচ্ছে। এই যে আমরা লাদেনের কথা বলি, ব্রেন ওয়াশের কথা বলা হয় কি, লাদেনের কথা বলি, লাদেন ইজ এ সিভিল ইঞ্জিনিয়ার এবং তার বাবা হচ্ছে সৌদির মধ্যে সবচেয়ে ধনী কয়েকজনের মধ্যে একজন। সুতরাং এটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্য কনস্ট্যান্ট মনিটরিং দরকার, এবং যারা মনিটর করবে তাদের এই মনিটরিং এর দায়িত্ব সরকারের নাকি সমাজ। এই জন্য তো এনজিও কেন এলো, যে সব কাজ তো গভর্নমেন্ট করতে পারে না। আপনার শিক্ষা, এখন সেই এনজিও কি দেশপ্রেমিক এনজিও হবে না বিদেশ থেকে আসা এনজিও হবে? তার মানে সামাজিক শক্তির একটা নিঃসন্দেহে শিক্ষার মধ্যে যে একটা ভয়ঙ্কর ব্যবস্থা লুকিয়ে আছে। আপনি দেখবেন বঙ্গবন্ধু বলেছেন, আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না। দুর্নীতি যারা করছে প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষিত। আজকে যে গণতন্ত্রের জন্য যদি সমস্যা বলেন, সেখানে কৃষক সমস্যা নয়, শ্রমিক কিন্তু সমস্যা নয়। বঙ্গবন্ধু এটা বলেননি যে আপনি উচ্চশিক্ষিত হবেন না, না, সেটা বলেন। আমি বলছি যে এটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই, সেই জন্য বলছি আমি কেরানি তৈরি শিক্ষা করতে চাই, শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই না, পরিষ্কার বলেছেন। আমি সোনার মানুষ তৈরি করতে চাই। কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে বললাম যে বড় রকমের ত্রুটি রয়েছে, সেটা এখন আমাদের সময় শেষ প্রায়। আমি তার আগে তখন একটা প্রসঙ্গ আপনাদের আলোচনা থেকে উঠে এসছে, সেটি হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে যে অবস্থান। জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান আমার ব্যক্তিগত, আমি একটা ছোট মানুষ, আমি মনে করি যে সম্প্রীতি জিনিসটি কিন্তু জঙ্গিবাদকে রুখতে পারে। আমি আপনাকে সাপ্লিমেন্ট করি, যেন শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা কমন কোর এথিক্স থাকতে হবে। এখন তো ধর্ম শিক্ষার মধ্যে খালি ওই বললাম সেরিমোনিয়াল শেখায়, কেমনে পুজো করতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু প্রতি ধর্মে যে অভিন্ন সত্য আছে, মানব সেবা, মানুষের প্রতি দায়িত্ব, অর্থাৎ পরস্পরের প্রতি শ্রদ্ধা, মোরাল ভ্যালুস, সমস্ত ধর্মের মোরাল ভ্যালুসটা প্রত্যেকেরই পড়তে হবে। ওই কম্পোনেন্টটা ধর্মের রাইটস যার যার ধর্মে সে পড়বে,
আর এই অংশটা সবার জন্য কম্পালসারি করতে হবে, যে তুমি যতই নামাজ পড়ো, যতই পুজো করো, তুমি যদি তার প্রতিবেশীর প্রতি, প্রাণীর প্রতি, তুমি তোমার বিড়ালটা ব্যান্ডে মেরে ফেললে, বিদেশের সোসাইটি ফর দি প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, আপনি পশুকে মারতে পারবেন না, তারও প্রাণ আছে। এবং এটা কিন্তু যেটা বলেছিলাম, আমাদের দেশে 2500 বছর আগে ভগবান তথাগত বুদ্ধ এই কথা বলেছিলেন। আমাদের ঐতিহ্য কিন্তু অনেক উজ্জ্বল, কিন্তু উই ডু নট গো দেয়ার। আমরা বেছে বেছে আপনার কাছ থেকে শেষ কথা, খারাপ ধর্মের সঠিক শিক্ষা না থাকার কারণে যেরকম বলছিলাম যে জঙ্গিবাদ বা যে যে সমাজের যে অসঙ্গতি, এইগুলি বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য শুধু ধর্মের মানে সেই পুঁথিগত ধর্ম জিনিসটা না শিখিয়ে, যেটা উনি মানবিক ধর্ম, আমি শুধু বলছি সম্প্রীতির কথাটা যেটা বলছেন, ধর্ম সম্প্রীতি। আপনি দেখেন আমাদের এখানে যখন জঙ্গিবাদী করছিল, সম্প্রীতিটাই কিন্তু বড়। আমরা যখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভুলে গিয়ে এক হাতে হাত ধরে মানববন্ধনের জন্য দাঁড়িয়ে গেলাম সারা বাংলাদেশ ব্যাপী, আপনি দেখেন একেবারে জঙ্গিবাদ যে অবস্থা চলে গিয়েছিল, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্ব আশঙ্কা করছিল যে এরকম অবস্থা, কারণ একের পর এক আপনার আত্মঘাতী হামলা হচ্ছে। সেই জায়গাটা কিন্তু এখন কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এই ক্ষেত্রে যে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে রোল মডেল। এটা কিন্তু শুধু শক্তি প্রয়োগ করা হয় নাই, এটা কিন্তু একই সঙ্গে এই যে বলছে আমাদের যে একটা সম্প্রীতির জায়গা রয়েছে, আমরা যে দাঁড়িয়েছি যে বাংলাদেশ সমাজ এটার জন্য তৈরি হয় নাই, যে একে অপরকে। মানে আপনি বলতে যাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় দাঁড়াতে হবে, ওই মাটিতে দাঁড়ালেই কিন্তু সমস্ত সমাধান হয়ে যাবে। সত্যিকার অর্থে যদি চেতনাটা আমরা ধারণ করতে পারি, যেটা অবশ্যই অধ্যাপক যেমন বলেছেন। আমি আপনাদের দুজনের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমাদের অনুষ্ঠান শেষে চলে এসেছি। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নিটোল টাটা 21-এর রাত। আজকের বিষয় ছিল আমাদের কোন পথের শিক্ষা ব্যবস্থা। শুধু কোন পথের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলিনি, আমরা কিন্তু এর শাখা প্রশাখায় ঘুরবার চেষ্টা করেছি, আলোচনা শুনেছি। আমি তো ঋদ্ধ হয়েইছি, আপনারাও নিশ্চয় হয়েছেন। এবং সেই আলোচনার মধ্যে থেকে যেটা উঠে এসছে যে শিক্ষা ব্যবস্থায় যদি আধুনিকতা না আনা হয়, বিজ্ঞান মনস্কতা না থাকে, মানবিকতার ব্যাপারটি না থাকে, যেটি আধ্যাত্মিকতা বলেছেন আমাদের আলোচক, সেই সব জিনিসগুলোকে নিয়ে আসা এবং একেবারে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসতে, যেটা বঙ্গবন্ধু বলেছেন, যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বলছেন। আজকের মতো শেষ করি, ভালো থাকবেন।